সেনাবাহিনীতে চাকরি করা আমার অবসরপ্রাপ্ত শ্বশুর। সে যে এখনও এতটা শক্তিশালী হবে, বন্ধুরা, এটা আমি কখনো স্বপ্নেও ভাবি নাই। আমি কখনো চিন্তাও করতে পারি নাই যে এই মানুষটা এতটা শক্তিশালী হবে, এতটা হবে, আমি কখনো ভাবতে পারি নাই। তো বন্ধুরা, আমার স্বামী আসলে একজন বিজনেসম্যান। সে একটা সরকারি চাকরি করে, পাশাপাশি তার বেশ কয়েকটা বিজনেস আছে। তো আসলে সে যে চাকরিটা করে সরকারি, এটা আসলে এক জায়গায় তার কোনো চাকরি না। তাকে নিজ জেলা থেকে অন্য জেলায় গিয়ে, বিভাগে গিয়ে তাকে চাকরিটা করতে হয়। তো আমি আবার ওই কোয়ার্টারে মোয়ার্টারে থাকতে পারি না। আর আমার শ্বশুর হচ্ছে বাড়িতে একা থাকে, যার কারণে আমার স্বামী আসলে যেই জায়গায় সে জব করে আমাকে উনি আসলে সঙ্গে করে নিয়ে যায় না। সে আমাকে বলেছে যে তার এই পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ নেই। তো মানে আমার শাশুড়ি অনেক আগেই মারা গেছে। ছেলেকে অনেক কুলে পিঠে করে অনেক কষ্ট করে মানুষ করেছে এবং পড়াশোনা করে তারপর ছেলেকে সেনাবাহিনী করেছে। হ্যাঁ, এই সরকারি চাকরিটা দিয়েছে। আর আমার শ্বশুরও ছিলেন একজন সেনাবাহিনী ছিলেন। তিনি বর্তমানে তিনি হচ্ছে অবসরপ্রাপ্ত, বয়স হয়ে গেছে। আর সেনাবাহিনী কিন্তু যতদিন আপনার শরীরে শক্তি থাকবে ততদিন কিন্তু আপনার চাকরি থাকে, পরে কিন্তু আর চাকরি থাকে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এভাবেই আসলে চলছিল আমাদের জীবনটা। মোটামুটি বলতে গেলে এক প্রকার ভালোই চলতেছিল। হ্যাঁ, তো বন্ধুরা, আমার স্বামী আমাকে সবসময় একটা কথাই বলতো। আমার স্বামীর নাম ছিল হচ্ছে গিয়ে মকবুল। সে আমাকে সবসময় একটা কথাই বলতো যে আমার নাম হচ্ছে রুজি। আমাকে বলতো, রুজি, আমি আমার এই জীবনে আসলে সব কিছু না থেকেও আমি সব কিছু পেয়েছি। আমার বাবা আমাকে অনেক যত্ন করে লালন পালন করেছে, মানুষ করেছে। তুমি আমার বাবাকে কখনোই শ্বশুরের চোখে দেখো না। তুমি তোমার নিজের পিতার চোখে দেখবে। আমার বাবাকে সম্মান করবে, রেসপেক্ট করবে। আমার বাবা যা খেতে চায় তুমি তাই রান্না করে বাবাকে খাওয়াবে। খবরদার কখনো তুমি না করবে না। মানে আমার স্বামী সবসময় আমাকে এই শিক্ষাটা দিয়েছে। তো আমার শ্বশুরকে আমি এমনিতে অনেক বেশি স্নেহ করি, মায়া করি। সে যখন যেটা আমার কাছে আবদার করে আমি সেটাই তাকে রান্না করে খাওয়াই, বা সে যত টাকা পয়সা চাক না কেন আমি তাকে দেই। তবে বন্ধুরা, আমার শ্বশুর তো সেনাবাহিনী ছিলেন। সে মাঝে মধ্যে একটু লাল পানি খেতে চায়। ওই যে যেটা ইন্ডিয়ার বর্ডার থেকে ক্রস হয়ে আসে ইন্ডিয়ানটা, ওইটা খেতে চায়। আর আমাদের বাড়িটা ছিল মূলত ইন্ডিয়ার বর্ডারের পাশেই, কুড়িগ্রাম। হ্যাঁ, এখানে ওই আমাদের বাড়ির 1 গ্রাম পরেই হচ্ছে কলকাতা বর্ডার। এটাকে কুচবিহার বলে, কুচবিহার। তো যাই হোক, আমার স্বামী আসলে আমার কাছে সে কখনোই কোনো কিছু চায় না। সে আমার কাছে একটা জিনিসই চেয়েছে, আর সেইটা হচ্ছে আমি যেন তার বাবাকে দেখে রাখি। আর সে আমার কাছে আর কোনো জিনিস চায় নাই। আর আমার স্বামী আমাকে অনেক যত্ন রেখেছেন, অনেক আদর করেন, অনেক স্নেহ করেন, অনেক ভালোবাসা দেন। এই নিয়ে আমি কখনোই কোনো অভিযোগ করি না, কারণ আজকালকার যুগে এরকম মানুষ পাওয়া যায় না। আমি সারাক্ষণ টিকটক দেখি বা মোবাইল টিপি, আমার স্বামী কোনো অভিযোগ করে না। আমি মেকআপ করি, পার্লারে যাই, যাই কিছু করি, আমার স্বামী সবসময় সে আমাকে পজিটিভ চোখে দেখে। আর একটা কথা হচ্ছে, সে সবসময় আমাকে বিশ্বাস করে। আসলে বিশ্বাস এমন একটা জিনিস, এটা মানুষের একদিনে জন্ম হয় না। তবে সে আমাকে একটা কথাই বলেছে যে, রুজি, তুমি বিয়ের আগে কি করেছো, কোথায় কি রিলেশন আছে তোমার, বা কি সম্পর্ক আছে, হ্যাঁ, আমি কোনো কিছু জানতে চাই না। তুমি খারাপ না ভালো আমি সেইটাও জানতে চাই না। রুজি, আমি শুধু একটা জিনিসই জানি, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি এখন আমার স্ত্রী, মানে তুমি এখন আমার সম্মান। তোমার এখন একটা জিনিস ক্ষতি হবে, বা তোমার যদি একটা সম্মানহানি হয়, সেটা এখন আমার সম্মানহানি। আর আমার সম্মানহানি হওয়া মানে তোমার সম্মানহানি। তো এমন কোনো কাজ করবে না রুজি, যেটা তোমার সম্মান নষ্ট হয়, আর তোমার সঙ্গে যেন আমার সম্মানটা না নষ্ট হয়। আমার স্বামী আমাকে এই কথাটা বলেছে। আর তার এই কথায় বন্ধুরা আমি অনেক খুশি। আমি ভীষণ খুশি যে আজকালকাল সত্যি এরকম মানুষ মানে পাওয়া খুব ট্রাপ একটা ব্যাপার। তো এরকম একজন হাজব্যান্ড পেয়ে আমি ভাগ্য। তো বন্ধুরা, আবার স্বামী তো আসলে 6 মাসে তিনি একবার বাড়িতে আসেন। 6 মাসে। কারণ সে হচ্ছে শহরে এই
সরকারি চাকরি করে, আর এদিকে আমি বাড়িতে আমার অবসরপ্রাপ্ত শ্বশুরকে নিয়ে একাই থাকি। আর আমার বাবা মা তারা মাঝে মধ্যে আসে, আমাকে দেখা সাক্ষাৎ করে যায়। আমার শ্বশুর আসলে আমাদের বাড়ির পুরো পাশটায় আমার শ্বশুর একদম চায়না পদ্ধতিতে সে শাক সবজি মাছ সব কিছু চাষ করেন। সে খুব পরিশ্রমী একজন মানুষ, সত্যি কথা। মানে সেনাবাহিনীতে চাকরি করেছে, তো সে আসলে ওই সোফায় বা এই বাসায় বসে থাকতে পারে না, সারাক্ষণ হাতে ওইটা ওইটা এইটা সে কাজ করবেই। মানে সে কোনোভাবেই হাত গুটিয়ে বসে থাকতে পারে না, কেন কাজের মানুষ, সে কোনোভাবেই কাজ ছাড়া থাকতে পারে না। তো যাই হোক বন্ধুরা, সে আসলে সবজি মাছ যেগুলো ওই বাড়ির আশেপাশে দেখেই হতো, সেগুলো দিয়েই মূলত আমি রান্নাবান্না করতাম। আর আমরা দুজন মানুষ কি আর খাই বলেন তো। তো যাই হোক, একদিন আমি আসলে শ্বশুরের কিছু দুঃখের গল্প শুনতেছিলাম। তখন সে চোখের পানি ফেলে আমার শাশুড়ির কথাটা বলল যে এরকম এরকম সমস্যা ছিল। হ্যাঁ, তখন আমি বললাম যে তাহলে তো শ্বশুরাব্বা আপনার মনে অনেক কষ্ট। আমার শাশুড়ি তো অনেক আগেই মৃত্যুবরণ করেছেন। আপনি আমার হাজব্যান্ডকে নিয়ে লালন পালন করেছেন। আর আমার হাজব্যান্ডের দিকে তাকিয়ে তিনি আর দ্বিতীয় বিয়ে শাদিও করে নাই। মানে তার পুরো জীবনটাই তিনি ত্যাগ স্বীকার করেছেন। মানে এতটা ভালো মানুষ। তো তার সেই দিনের কথাগুলো শুনে আমার ভীষণ মায়া হলো। তো একদিন আমার শ্বশুর আসলে সে কখনোই আমার দিকে আসলে খারাপ নজরে বা ওই খারাপ দৃষ্টিতে কখনোই সে তাকাতো না আমার দিকে। আমাকে ভীষণ সম্মান করতো, ভীষণ রেসপেক্ট করতো। তো এটা আসলে আমিও বুঝতাম মানুষটা খুবই ভালো। যাই হোক, একদিন আমি গোসল করতেছিলাম, সে বাইরে কাজ করতেছিল। আমি ভাবলাম যে গোসলটা করে ভাত টাত সব কিছু রান্না করে ফেলেছি, তো এখন তাকে আমি একটু খাবার দিব। সে সেদিন হঠাৎ করে রুমের ভিতরে এসে আমার গোসলটা দেখে ফেলে, এবং দেখে শ্বশুরাব্বার চোখ দুটো একেবারেই মিষ্টি কুমড়োর মতো হয়ে গেছে। চোখ দুটো আঙুর ফলের মতো ছিল। হঠাৎ করেই আমার এই অবস্থা দেখে পুরো মিষ্টি কুমড়া হয়ে গেছে। শ্বশুরাব্বা সেদিন আমার আমার দিকে সে কখনো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাই, কিন্তু সেদিন আমাকে এক টানা 1 ঘন্টা তাকিয়ে তাকিয়ে দেখেছেন। এবং সে আমাকে একটা কথাই বলেছেন, রুজি, তুমি ঠিক তোমার শাশুড়ির মতো। জানো, তোমার শাশুড়ি মা ঠিক আমি যখন সেনাবাহিনীতে চাকরি করতাম এইরকমই ছিল। সেও তোমার মতো এরকম খুব সুন্দরী ছিল, আর তোমার শরীরের মতো একদম সেম ছিল। আমি এই কথা শুনে ভীষণ লজ্জা পেলাম। সেদিন রাতের বেলায় শ্বশুরাব্বা হঠাৎ করে, হ্যাঁ, রাতের বেলায় সে আমার ঘরে ঢুকে গেল। আমি বললাম, বাবা, কিছু দরকার নাকি, কিছু লাগবে? আমি একটু ভয় পেয়ে গেছিলাম, প্রথমে একটু চমকে উঠেছিলাম যে শ্বশুরাব্বা তো কখনো আমার ঘরে আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া সে কখনোই আমার ঘরে আসে না। তো আজকে কি বুঝে, কি উদ্দেশ্য করে আমার ঘরে হঠাৎ করে চলে আসলো, আমি নিজেও আসলে কোনো কিছু বুঝলাম না। আমি তখন শ্বশুরাব্বাকে বললাম, আব্বা, আপনার কি কোনো কিছু লাগবে? আমি কি কোনো কিছু দিব? তখন শ্বশুরাব্বা আমাকে বলল, না না বৌমা, আমার কোনো কিছু লাগবে না, আমার কোনো কিছু দরকার নেই। বৌমা, তোমাকে দেখতে একটু মনটা চাইলো বৌমা, এই জন্য চলে আসলাম। বৌমা, আমি কি তোমাকে একটু দেখতে পারি? আমি বললাম, বাবা, এটা আপনি কি বলতেছেন? আমি তো আপনার চোখের সামনে সারাক্ষণই আছি। আপনি তো আমাকে যখন খুশি তখনই দেখতে পারতেছেন। এই এত রাত, এখন বাজে প্রায় 11টা, এখন আপনি তো এত রাত সজাগ থাকেন না। তখন শ্বশুরাব্বা বলল, না বৌমা, তোমার চেহারাটা আমার দেখতে খুব মন চাচ্ছে। তখন আমি বললাম, কি যে হলো শ্বশুরাব্বার? হঠাৎ করে সে আমার পাশে বসলো। আমার পাশে বসতেই তার পরনে ছিল একটা সাদা পাঞ্জাবি। পাঞ্জাবির পকেট থেকে আমার চকিতে একটা প্যাকেট বের হলো। আমি বললাম, এ বাবা, আপনি কি আমার জন্য কোনো কিছু গিফট নিয়ে এসে আসতেন নাকি? আমাকে দিবেন, দেখি কি নিয়ে আসতেন। শ্বশুরাব্বা আমাকে এটা দিতে চাইলো না। তারপর আমি দেখলাম বন্ধুরা, এটা প্যান্টার ডটেড, মানে ওই যে কি বলে, ফুটকা ফুটকা জাতীয়, কন্ডম জাতীয়। আমি বললাম, বাবা, এটা আপনি নিয়ে আসতেন কেন, আর আপনার পকেটে এইটা কেন? আমি সঙ্গে সঙ্গে জিরবাই কামড় দিলাম। হায় আল্লাহ, এইটা কি? হ্যাঁ, শ্বশুরাব্বার পকেটে এইটা, আমার তো শাশুড়িও নাই।
আসলে ব্যাপারটা কি? আমি নিজেও বন্ধুরা কোনো কিছু বুঝতে পারলাম না। শ্বশুরাব্বা তখন আমাকে বলল, "বোমা, তুমি কোনো কিছু রাগ করো না।" এই কথা বলেই আমার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর যা করার ব্যাস একটানা ১১টা, ১২টা, ১টা, ২টা বাজে আমাকে ছাড়ল। পুরো আমাকে আধমরা করে ফেলল। আমি বললাম, "বাবা, আপনি কি আমাকে মেরে ফেলবেন নাকি? আপনি আমাকে ছাড়েন। বাবা, এটা আপনি কি করতেছেন? বাবা, আমি মরে যাব। আমি আর পারতেছি না।" কিন্তু শ্বশুরাব্বার কানে আমার মুখের কোনো শব্দ, আমার মুখের কোনো কথাই যেন যাচ্ছিল না। শ্বশুরাব্বা একের পর এক যা করল বন্ধুরা, সেই ঘটনা তোমাদেরকে কি করে বলি, কি করে বলবো? আসলে আমি নিজেও অবাক। উনার বয়স প্রায় ৫৫ বছর হবে, আর আমার বয়স মাত্র ২৫ বছর হবে। আমার থেকে প্রায় অর্ধেক বয়স বেশি। এই বয়সে এসেও তিনি এতটা মজবুত, শক্তিশালী পুরুষ, মানে এটা আমি একদমই বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার কাছে নিজেকে মনে হচ্ছিল যে আমি কোনো স্বপ্ন দেখতেছি। তো তখন আমি বাবাকে বললাম, "বাবা, আপনি এটা কী করলেন? আমি না আপনার পুত্রবধূ?" তখন শ্বশুরাব্বা আমাকে বলল, "বৌমা, জানি না আজকে আমার কি হলো। দুপুরবেলা তোমাকে ওই অবস্থা দেখার পর থেকে নিজেকে আর কোনোভাবেই যেন কন্ট্রোলে রাখতে পারতেছি না, আটকাতে পারতেছি না। অনেক চেষ্টা করেও আর পারলাম না। অনেক ভেবেচিন্তে বাজার থেকে তোমার জন্য এই ফুটকাটা নিয়ে আসছিলাম। এটা মনে হয় জন্ম নিয়ন্ত্রণ করে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দেও। আর কখনোই এমনটা হবে না। আর হ্যাঁ, তুমি আমার ছেলের কাছে এই বিষয়ে কোনো কিছুই বলো না বৌমা। আমার ছেলেটা খুব অবাগা। ছোটবেলায় ও ওর মাকে হারিয়েছে। ওর দিকে তাকিয়ে আমি কখনো বিয়ে শাদিও করি নাই। কিন্তু আমারও তো একটা মানুষ, আমিও তো একটা জীবন আছে। কি করব বৌমা, নিজেকে একদমই আর আটকাতে পারি নাই। তুমি যে আমার ছেলের বউ, আসলে আমি সেটা একদমই ভুলে গিয়েছিলাম। দেখো, ও যদি সেটা জানতে পারে, ও আমার উপর ভীষণ রাগ করবে। ও বাবাকে ভীষণ ভালোবাসে। বৌমা, তুমি এই সম্পর্কটা নষ্ট করে দিও না।" তো বন্ধুরা, আসলে আমি কি বলবো, শ্বশুরাব্বা কখনো এমন ছিলেন না। হ্যাঁ, উনি আমাকে যথেষ্ট পরিমাণ সম্মান করতেন। আমাকে তিনি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করতেন। কিন্তু আজকে হঠাৎ করেই উনি রাতের বেলা এরকম করলেন আমার সঙ্গে, আমি নিজেও বুঝে উঠতে পারি নাই। আমি নিজেও অনেকটা চমকে গিয়েছি। যাই হোক, মানুষ বলতেই তো ভুল করে, আবার মানুষই সংশোধন করে। শ্বশুরাব্বা আমার কাছে যেহেতু এই একটা আবদার করেছেন যে আমি যেন ওনার ছেলের কাছে কোনো কিছু না বলি। আসলে বাবা ছেলের সম্পর্কটা আমার জন্য নষ্ট হোক, এটা আমিও কখনো চাইনি। তো বন্ধুরা, আমি একটা জিনিসই এরপর থেকে ভাবতেছিলাম যে আমার শ্বশুর, এত বছর বয়স উনার, এই বয়সে তো মানুষ ঠিকঠাকভাবে দাঁড়াতেই পারে না, আর সেই জায়গায় উনি এতটা স্ট্রং। তো বন্ধুরা, আপনারাই কমেন্ট করে জানান উনি এই বয়সেও এতটা স্ট্রং কী করে, আর আমি কি বাবা ছেলের সম্পর্কটা নষ্ট করে দিতে পারি, নাকি যা হয়েছে, হ্যাঁ, তা আমি মন থেকে বাদ দিয়ে দেব। আর বন্ধুরা, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। টাটা।